পুঁথিবাবু করোনাকাল কাটার পর আবার যেদিন এলো সেদিন একটা চিঠি দিয়েছিল আমাকে, জানো। একটু অন্যরকম মন ছোঁয়া মানুষ তো। বলেছিল তোমার কাছে আসতে পারছিলাম না মালতী, তাই তোমাকে চিঠি লিখছিলাম এতদিন ধরে। এক এক করে সব দেব, পড়ে দেখো, কিন্তু আমার সামনে না, আমি চলে গেলে পড়ো। প্রত্যেকবার ওনার চিঠি পড়ি, আর পড়তে পড়তে কখন যে চোখের জল গাল ছাপিয়ে নামে জানি না। তোমাদের সেই প্রথম থেকে কত কথাই তো বললুম, এত কথাই যখন বললুম তখন ওনার এই প্রথম চিঠিটাও পড়ে শোনাই। শোনো তোমরা কেমন। পুঁথিবাবু লিখেছিলেন, দেশ স্বাধীনের পর এত বছর কেটে গেছে, এই বিরাট সময়কালে বদলে গেছে অনেক কিছুই, কিন্তু বদলায়নি ওই লাল বাতির নিষিদ্ধ এলাকা, অর্থাৎ রেড লাইট এরিয়া। আদিকাল থেকে আজও একই রঙে রঙিন, একই নেশায় মদাতুর। অসংখ্য নারী যেখানে প্রতিটি বিপন্ন রাতে তথাকথিত শিক্ষিত সভ্য সমাজের কদর্য বিষ শরীরে ধারণ করে নীলকণ্ঠ হয়, পতিতা হয়। সভ্যতার এই অন্যতম প্রাচীন পেশাকে নিয়ে বৈঠকে সেমিনারে বিস্তর আলোচনা হয়, কিন্তু লাল দুনিয়ার সাদা কালো এদো গলির মলিন ছবিটা একই রকম রয়ে যায়। এহেন রঙিন জগতের মধ্যে ভারত তথা তামাম এশিয়ার বৃহত্তম রেড লাইট এরিয়া হলো কলকাতার সোনাগাছি অঞ্চল। কিন্তু যৌনপল্লীকে কেন রেড লাইট এরিয়া বলা হয়? পশ্চিমী দুনিয়ার প্রচলিত তত্ত্ব অনুসরণ করলে এই শব্দের উৎস খুঁজতে যেতে হবে 1890 সালের মার্কিন মুলুকের কানসাস প্রদেশের ডজ শহরে। সেখানে রেল স্টেশনের পাশেই ছিল একটা বস্তি এলাকা, চোর জোচ্চোরদের আড্ডাখানা। সে বস্তির মহিলাদের পেট চলত নিজেদের শরীর বিক্রি করে। তাদের খদ্দেররা ছিল মূলত রেলের কর্মী। গভীর রাতে তারা ওপাড়ায় গেলে ট্রেনের সিগন্যালিংয়ের কাজে ব্যবহার করা লাল লণ্ঠনটা বসিয়ে রাখতেন যৌনকর্মীর বাড়ির দোরগোড়ায়, যাতে বোঝা যায় তারা কোন ঘরে রয়েছেন। এতে রাত বিরেতে রেলের কাজে প্রয়োজন পড়লে বাকি সহকর্মীদের সুবিধা হতো তাদের সেই ঘর থেকে ডেকে আনতে। কিন্তু অবাক করার মতো ঘটনা, একসময় দেখা যেত পরপর বিভিন্ন ঘরের দরজার সামনে বসানো আছে লাল লণ্ঠন। সে বস্তির একটা বড় অংশ আলোকময় হয়ে উঠত সেই লাল লণ্ঠনের আলোয়। আর সেখান থেকেই এই রেড লাইট এরিয়া নামের উদ্ভব। আবার নেদারল্যান্ডসের আমস্টারডামের বিখ্যাত যৌনপল্লীর নাম ডিওয়ালেন বা রোজিবার্ট, যার মানে হলো লাল বা গোলাপি এলাকা। সেখানকার যৌনকর্মীরা বাড়ির সামনে ঝুলিয়ে রাখে কাগজের লাল লণ্ঠন, আর সেই মাতাল করা লাল আলোয় ঘরের খোলা জানলা থেকে হাতছানি দেয় স্বল্প বসনা মহিলারা। ওই লাল লণ্ঠনই হলো তাদের ট্রেডমার্ক। মূলত আমস্টারডামে ঘুরতে আসা পর্যটক বা ব্যবসার সূত্রে আসা ভিনদেশি ব্যবসায়ীরাই তাদের খরিদ্দার। আমস্টারডামে কিন্তু যৌন পেশা বৈধ, ফলে গোপনীয়তার কোনো ব্যাপার স্যাপারও এখানে নেই। অনেকের মতে তাই আমস্টারডামের ওই এলাকা থেকেই হয়তোবা রেড লাইট এরিয়া কথাটা এসেছে। তবে উৎস যাই হোক, লাল রঙের সঙ্গে যৌনতার চিরকালীন সম্পর্কের কথা স্বীকার করেন অনেকেই। কলকাতা সোনাগাছির ইতিহাসেও লাল রঙের এক নায়ক আধিপত্য। যখন লিপস্টিক ছিল না, তখন তো পান জর্দার লাল আর খয়েরের রঙে যৌনকর্মীদের ঠোঁট রাঙানোর চলই ছিল বেশি। ঘরেও জ্বলত কুপির হালকা লাল আলো, আর পোশাক থেকে শুরু করে অন্তর্বাসে লালের আধিক্য ছিল প্রবল। আবার যৌনকর্মী ও তার পেশাদের নিয়ে গবেষণামূলক এক রিপোর্ট থেকে জানা যায়, বিভিন্ন ধরনের মানুষের সংস্পর্শে আসায় তখন যৌনকর্মীদের প্রায়ই ত্বকের রোগ দেখা দিত। তাই খদ্দেরের সামনে সেই দাগ লুকোতেও ঘরের লাল আলো বড় ভূমিকা নিত। অদ্ভুত জগতেই সোনাগাছি। এখানে ঢুকলে বুঝতে পারা যায় এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা। সারাদিন হই হই রই রই একটা ব্যাপার। দিনের বেলা সোনাগাছির চেহারা একদম অন্যরকম, আবার রাতে আরেক রকম।
দেখলে মনে হবে যেন মেলা বসেছে। এখানে কোনো পুরুষই পয়সা খরচ করে কোনো যৌনকর্মীকে যৌন সুখ দিতে আসে না, যৌন সুখ বুঝে নিতে আসে। তাই যৌনকর্মীদেরও সব সময় শরীর মন সুস্থ সবল চাঙ্গা রাখতে হয়। ইচ্ছা অনিচ্ছা স্বাধীনতা সব যৌনকর্মীর থাকে না। তাই ওরা আজ শ্রমিকের মর্যাদা চায়, চায় ওদের পেশার বৈধ স্বীকৃতি। শ্রমিকের মর্যাদা ও অধিকারের লড়াই এর আগেও করতে হয়েছিল, আজও ওদের করতে হচ্ছে। কিন্তু আজ না হোক কাল যৌনকর্মীরা শ্রমিকের মর্যাদা পাবেই। কোনো জ্ঞানগর্ভ বক্তৃতাই এটা আটকাতে পারবে না। শ্রমদান কে শুয়ে করবে কে বসে করবে সেটা বিবেচ্য নয়, বিবেচ্য সেটাই হবে কোনো ব্যক্তি সত্যি শ্রমদান করছে কিনা। অনেকের মনে হতে পারে যৌন কাজ করাটা একটা আরামের বিষয়, সুখের বিষয়, শ্রম কিসের? এটা সাধারণ যৌন সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য হলেও পেশাদার যৌনকর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রতিদিন অসংখ্য কাস্টমারের সঙ্গে যৌন সঙ্গম নিশ্চয়ই আরামের কথা হতে পারে না। কোনো ছুটি নেই, কোনো ডিউটি আওয়ার্স নেই, 24 ঘন্টা 365 দিন এক টানা যৌন সঙ্গমে, তাও আবার বেশিরভাগ সময় পছন্দের সঙ্গী ছাড়া। কতটা যৌন সুখ পাওয়া যায় কেউ বলতে পারবে? শরীরটা তখন শরীরের সেই বিরল সুখ দিতে পারে না। যন্ত্র হয়ে যাওয়া শরীর তখন যন্ত্রের ভূমিকা পালন করে, আর যন্ত্রণাকে হাসি মুখে হজম করতে হয়। অতএব ওদের এই অধিকারের দাবি যথেষ্ট যুক্তিসঙ্গত। আর তাছাড়া পৃথিবীতে এমন হাজার হাজার পেশা আছে যেগুলো মানুষের ইচ্ছা না থাকলেও করতে বাধ্য হয়। সবার ভাগ্যে তো পছন্দের কাজটা করা হয়ে ওঠে না। আমরা তো বেশিরভাগই অমূলকান্তির মতো রোদ্দুর হতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। যৌনকর্মীরাও তেমন ভাবেই যৌন পেশাকে গ্রহণ করেছে। পছন্দ অপছন্দের বাইরে গিয়ে প্রয়োজনের নিত্যি ওজনে তুলে বেছে নেওয়া ওদের এই পেশা। তাই তিলোত্তমা নগরীর চোখ জুড়ে যখন সরীসৃপের পায়ে পায়ে ঘুম নামে নিঃশব্দে, তখন শহর কলকাতার উত্তর সীমানার রাতবাতি জ্বলা শুনশান রাজপথে আলো আঁধারিতে ষাঁড় বেঁধে দাঁড়িয়ে থাকে ওরা। ক্লান্ত চাঁদের নয়নে তখন ঘুমের আবেশ। ওদের রাত তবু নির্ঘুম, ওরা অপেক্ষায়। সাহিত্যে, কাব্যে, চলচ্চিত্রে, কবিতার খাতার পাতায় ওরা উঠে এসেছে বারবার। ওরা অন্ধকারের মা। নরনারীর যুগলবন্দিতে যেদিন থেকে সভ্য সমাজ গড়ে উঠল সেদিন থেকেই ওরা আছে। অজস্র অবহেলা, অবজ্ঞা, উপেক্ষা আর ঘৃণার তুফান নিয়ে ওরা আছে অনন্ত অপেক্ষায়। সে অপেক্ষা কারো রেলিংয়ে ভর দিয়ে, কারোর দেওয়ালে ঠেস দিয়ে, কারো বা ফুটপাতে উবু হয়ে বসে। ওরা মালতী, টগর, গোলাপ, জুঁই কিংবা বাসন্তীরা। প্রত্যেকটা জীবনের গল্পগুলো হয়তো আলাদা আলাদা, কিন্তু কোথায় গিয়ে যেন এক মোহনাতেই মিশে গেছে সব কাহিনী, নষ্ট মেয়েদের কাহিনী।